মহারাজ আর মহারানীকে নিয়ে পরদিন সকালে গুরুদেব এক অগ্নিযজ্ঞে বসলেন। কিন্তু যজ্ঞ করতে গিয়ে এক দুর্ঘটনার মুখে পড়ে তারা। হঠাৎ করে ঘটের জল ভুল করে সেই অগ্নিযজ্ঞে উল্টে পড়ে সব আগুন নিভে যায়। কি অনর্থ হলো! আমি ইচ্ছে করে এই জল ফেলিনি গুরুদেব। এখন কি হবে? এ কি হলো গুরুদেব? এখন কি হবে? সর্বনাশ হয়ে গেছে মহারাজ। অগ্নিযজ্ঞে বিঘ্ন ঘটে গেল। অগ্নিদেব এখন রুষ্ট হয়েছেন। এ কি করলেন আপনি মহারানী? এ কি করলেন? এমন সময় চারপাশ ঘন মেঘে ঢেকে গেল আর জোরে বিদ্যুৎ চমকাতে আরম্ভ করলো। তখনই নিভে যাওয়া যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনের মাঝে প্রকট হলেন অগ্নিদেব। এত বড় স্পর্ধা হলো কি করে? আমাকে রুষ্ট করে ডাকলি কেন? ক্ষমা করবেন অগ্নিদেব, আমার স্ত্রী ইচ্ছে করে আপনাকে রুষ্ট করেনি। ভুলবশত ওর হাত থেকে জলের ঘট যজ্ঞের আগুনে পড়ে যায়। ক্ষমা করবেন অগ্নিদেব। বহু বছর সন্তান পাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো সন্তান নেই আমার। আপনাকে সন্তুষ্ট করতেই আমরা আহ্বান করতে চেয়েছি প্রভু। ভুল যখন করেছিস শাস্তি তোদের পেতেই হবে। আজ থেকে 1 বছর পর তোর যমজ 2 সন্তান হবে, আর সেই সন্তানই হবে তোর রাজ্যের ধ্বংসের কারণ। না না প্রভু, এমন অভিশাপ দেবেন না আমাদের। আমরা সাধারণ মানুষ, আমাদের ভুলের শাস্তি আমার এই গোটা রাজ্যকে দেবেন না। আমাদের সহায়তা করুন, ক্ষমা করুন আমাদের। বেশ, ক্ষমা করলাম, তবে অভিশাপ যখন দিয়েছি তা নিশ্চিত খুলবে। এই অভিশাপ কাটানোর রাস্তা বলে দিন প্রভু। ঠিক আছে, তোদের 2 সন্তানের মধ্যে একজন জীবিত থাকবে, আর তোদের সেই সন্তানের কারণে তোদের ধ্বংসের দিন শেষ হবে। আর তার 19তম জন্মবার্ষিকীতে তার মধ্যে এক মহাশক্তির আগমন ঘটবে, যে শক্তির মাধ্যমে তোরা এই ধ্বংস থেকে বেঁচে ফিরবি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রভু অগ্নি। এই বলে অগ্নিদেব সেখান থেকে চলে গেলেন। 1 বছর পর মহারানীর কোল আলো করে এলো যমজ 2 সন্তান, একজন ছেলে আর একজন মেয়ে। মহারাজ শখ করে ছেলের নাম রাখলেন রূপায়ণ আর মেয়ের নাম দিলেন রূপমতি। আস্তে আস্তে রাজপুত্র রূপায়ণ আর রাজকুমারী রূপমতির বয়স 18 বছর হয়ে গেল। ততদিনে মহারাজ সহ সবাই অগ্নিদেবের অভিশাপ প্রায় ভুলেই গেল। একদিন রাজসভায়, মন্ত্রী, সারা রাজ্যে ঢেরা পেটিয়ে দাও। আজ আমার পুত্র আর কন্যা 18 বছরে পা দিল। সারা রাজ্যের সকলের জন্য মহাভোজের আয়োজন করো মন্ত্রী। ঠিক আছে মহারাজ। রূপায়ণ আর রূপমতির 18 বছর হওয়ার দিন ওরা বাগানে বসে দাবা খেলছিল। রূপমতি, তুই তো খুব ভালো খেলা শিখে গেছিস রে। মহারাজ রণজয়ের কন্যা আমি। এই সামান্য দাবা খেলায় পারদর্শী না হই তাহলে চলবে কিভাবে বল? তা যা বলেছিস, তবে আজ আর খেলায় মন বসছে না রে। কেন রে, তোর আবার কি হলো? দাবা খেলাটা কেমন যেন বিরক্তিকর লাগছে। চল না, আমরা একটু বাইরে ঘুরে আসি। কোথায় যাবি শুনি? শুনেছি পূর্ব দিকে জঙ্গলে মায়া হরিণ আছে। চল না, আমরা ঘুরতে যাই সেখানে। যাবি বলছিস? ঠিক আছে, চল তবে। রূপায়ণ আর রূপমতি বেরিয়ে পড়ল মায়া হরিণের জঙ্গলে। তবে যাওয়ার সময় কোনো রক্ষীকে নিল না। জঙ্গলের ভিতর ঢুকেই ওরা অবাক হয়ে যায়, কারণ ওরা এত সুন্দর জঙ্গলে এর আগে কখনো আসেনি, শুধু নাম শুনেছিল। এমন সময় ওরা একটা বিশাল গাছ দেখলো। ওই যে রূপমতি, ওই যে দেখ, ওই গাছটা। হ্যাঁ রে, গাছটায় এমন কালো সুতো বাঁধা কেন? দেখ দেখ, সম্পূর্ণ গাছটার প্রতিটা ডাল শাখা জুড়েই এই কালো সুতো বাঁধা, আর একটা করে ছোট চিরকুট বাঁধা। তার সাথে মনে হচ্ছে, আমি একটা খুলে দেখি তো কি লেখা আছে।
না না ভাই, তুই এই কাজ করিস না। কি জানি কি আবার হয়ে যায়, বলা তো যায় না। আমি রাজকুমার রূপায়ণ আর ভবিষ্যতের যুবরাজ। আমি যদি এই সামান্য কাজে ভয় পাই, তবে আমি ভবিষ্যতে রাজ্য চালাবো কি করে? সে ঠিক আছে, তবে বলা যায় না এই সুতো খুললে যদি ভয়ানক কিছু হয়। ভাই, তুই এই কাজ করিস না ভাই। বাবাকে এই বিষয়ে জানাই চল, তিনি যা বলবেন তাই করব। আরে রূপমতি, এটুকু সিদ্ধান্ত যদি আমি নিতে না পারি, তবে এই সিংহাসন রক্ষা করব কি করে? আর এ তো সামান্য সুতোয় বাঁধা চিরকুট, এতে এত ভয় পাচ্ছিস কেন তুই? আমি খুললাম। রূপমতির বাধা না শুনেই রূপায়ণ একটা সুতো খুলে বাধা চিরকুট পড়তে আরম্ভ করলো। কি লেখা আছে রে এটায়? এখানে লেখা, যখনই এই বাঁধন খোলা হবে, তখনই এখানে থাকা রক্তচোষার আত্মা এখান থেকে মুক্তি পাবে। যে মুক্ত করবে তখনই তার মৃত্যু হবে রক্তচোষার হাতে। আর একবার রক্তচোষা মুক্তি পেলে সেই এই রাজ্য ধ্বংস করে দেবে, আর সারা রাজ্যে নেমে আসবে অন্ধকার। রাজপুত্রের চিরকুট পড়া শেষ হওয়ার সাথে সাথে সেই চিরকুট থেকে এক কালো ভয়ানক ধোঁয়া বেরিয়ে এলো, আর চারদিক থেকে বিকট হাসির শব্দ শোনা গেল। সেই হাসি শুনে রাজকুমারী আর রাজপুত্র খুব ভয় পেল। কি হচ্ছে? কি হাসছে এমন করে? ভাই, এই চিঠিটা আমাকে দিন, এক্ষুনি বাবাকে দেখাতে হবে। হ্যাঁ, এই নে কাগজটা। ভাই, জলদি চল বাবার কাছে। ওরা দুজন দৌড়ে যাওয়ার সময় হঠাৎ সেই কালো ধোঁয়া থেকে এক রক্তচোষা ডাইনির আগমন হয়। সে সাথে সাথে রাজকুমারের গলায় কামড় দিয়ে সব রক্ত চুষে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। রাজকুমারের সারা শরীর রক্তশূন্য হয়ে পড়ে যায় মাটিতে। কি হয়ে গেল ভাই রূপায়ণ? চোখ খোল, তুই এভাবে মারা যেতে পারিস না ভাই, চোখ খোল। রূপমতির চিৎকারে মহারাজ আর মহারানী দৌড়ে এলো। তারা এসে দেখলো রাজকুমারের দেহ মাটিতে পড়ে আছে। চোখ খোলো পুত্র, কি হয়েছে তোমার? রূপমতি সবাইকে সব খুলে বলল। চোখ খোলো পুত্র, এভাবে তুমি চলে যেতে পারো না। এ কি সর্বনাশ হয়ে গেল আমার। এ কি হয়ে গেল রানী? আমার পুত্রের এমন অকাল মৃত্যু কেন হয়ে গেল? অগ্নিদেবের অভিশাপ ফলে যাচ্ছে, এখন আমার রাজ্যকে কে বাঁচাবে? আমার পুত্র, চোখ খোলো পুত্র। মহারাজ, মহারাজ, আমার পুত্রের এ কি হয়ে গেল? আপনি কিছু করুন মহারাজ, আপনি কিছু করুন। অগ্নিদেবের অভিশাপ ফলে গেছে রানী, এখন আমার রাজ্যের ধ্বংস হওয়ার পালা। না মহারাজ, এটা হতে পারে না। আমাদের এত সুখের রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে না। কিছু করুন মহারাজ। এমন সময় মন্ত্রীর আগমন হলো। সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে মন্ত্রী? কোন এক রক্তচোষা ডাইনি গ্রামের সকলকে মারা আরম্ভ করেছে মহারাজ। হে বিধাতা, কি হবে এখন? মন্ত্রী, এখনই গুরুদেবকে খবর দাও, তাকে সব খুলে বলো আর নিয়ে এসো। ঠিক আছে মহারাজ। মহারাজের আদেশ অনুযায়ী মন্ত্রী গেল সেই গুরুদেবের কাছে। এ কি শুনছি মহারাজ, অগ্নিদেবের অভিশাপ যে অক্ষরে অক্ষরে ফলছে। বাঁচান আমাদের, আমাদের রাজ্যকে বাঁচান, আমাকে উপায় বলে দিন। উপায় নেই মহারাজ, এখন শুধু অপেক্ষা। মনে করুন অগ্নিদেবের অভিশাপ, তিনি বলেছিলেন আপনার এক সন্তান জীবিত থাকবে, আর তার 19 বছর হওয়া মাত্রই তার মধ্যে এক শক্তির সঞ্চার ঘটবে। সেই পারবে এই বিপদ থেকে রাজ্যবাসীকে বাঁচাতে। আর আপনার জীবিত সন্তান মানে রাজকুমারী রূপমতি। তার 19 বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করুন মহারাজ। কিন্তু গুরুদেব, ততদিনে কি হবে সকলের? যেভাবে রক্তচোষা ডাইনি সবার রক্ত চুষে শরীর রক্ত শূন্য করে মেরে ফেলছে, তাকে কি এই 1 বছরে কিভাবে দমিয়ে রাখা যাবে? এক উপায় আছে মহারাজ। এই নিন এক মায়া আয়না। এক সময় এই ডাইনিকে আমি বন্দি করেছিলাম এই আয়নাতে, কিন্তু একদিন ও ছাড়া পেয়ে যায় এখান থেকে।
কিন্তু পরে ওকে এই জঙ্গলের গাছে আটকে রাখা হয়েছিল। আমার বয়স হয়েছে, এখন ওর সাথে লড়াই করার শক্তি আমার নেই। তোমাকে এবার এই আয়নায় আবার ওই ডাইনিকে বন্দি করতে হবে, আর ততদিন ওই ডাইনিকে বন্দি করে রাখতে হবে যতদিন না 1 বছর পার হয়। কিন্তু যেদিন রাজকুমারীর 19 বছর হবে, তখনই ওই আয়না ভেঙে সেই ডাইনি বেরিয়ে যাবে। সেদিন লড়াই করে রাজকুমারীকেই শেষ করতে হবে, সেই ডাইনিকে। এ কি বলছেন আপনি গুরুদেব? আমি সামান্য মানুষ, আমি কিভাবে সেই শক্তিশালী দুষ্ট ডাইনিকে হত্যা করব? এটাই নিয়তি রাজকুমারী রূপমতি, এটাই লেখা আছে ভাগ্যে। সময় মতো তুমি সব বুঝবে। আপাতত সেই রক্তচোষা ডাইনির সামনে এই মায়া আয়না ধরো। যদি সে এই আয়নায় নিজের মুখ দেখে, তাহলে সে এই আয়নায় বন্দী হয়ে যাবে। ঠিক আছে গুরুদেব, আপনি যা বলবেন তাই হবে। মা রূপমতি, তুই আমাদের বাঁচার একমাত্র পথ মা। বেশ বাবা, যদি সকলের ভালোর জন্য আমাকে এই ডাইনির সাথে যুদ্ধ করতে হয়, তবে আমি তাই করব। এরপর রূপবতী সেই আয়নাটি হাতে নিয়ে প্রাসাদের ছাদে গেল, আর সেখানে গিয়ে সেই রক্তচোষাকে ডাকতে আরম্ভ করলো। ডাইনি, বেরিয়ে আয় যদি সাহস থাকে। তুই আমার ভাইকে হত্যা করেছিস, আজ তোকে আমি হত্যা করব। বেরিয়ে আয় আমার সামনে। তখনই এক ধোঁয়ার ভিতর থেকে এলো রক্তচোষা ডাইনি। কে রে তুই পুচকি মেয়ে? তুই আমাকে মারবি? তোর সাহস তো কম না। এক্ষুনি তোর রক্ত খাবো আমি, তারপর ছিবড়ে করে ফেলে দেব তোর শরীর। দাঁড়া। ডাইনি রূপমতির সামনে আসতেই সে আয়নাটা তার সামনে তুলে ধরলো। তখনই ডাইনি সেই আয়নার ভিতর চলে গেল। আড়ালে লুকিয়ে থাকা মহারাজ, মহারানী আর গুরুদেব বেরিয়ে এলো। যাক, এবার তবে বাঁচা গেল এই ডাইনির থেকে। না মহারানী, এই ভুল করবেন না। আপনারা এবার সতর্ক হন। 1 বছর চোখের পলকে পার হয়ে যাবে, তারপরে যুদ্ধের প্রস্তুতি নিন। রাজকুমারীকে যুদ্ধের জন্য প্রস্তুত করুন। ঠিক আছে গুরুদেব, যেভাবে বলবেন তাই হবে। এক বছর মহারাজ রূপমতিকে কঠোর পরিশ্রম করালেন, তাকে বিভিন্ন অস্ত্র শিক্ষাও দিয়ে পারদর্শী করে তুললেন। আর সেই আয়না রাজকুমারী রূপমতির কক্ষে রাখা হলো। রূপমতি রোজ সেই আয়নার সামনে বসে থাকতো আর ভাবতো, এই ভাঙা আয়নায় আছে সেই ডাইনি। আমি তোকে কিভাবে মারবো জানি না, কিন্তু এটা জানি তোকে শেষ করতেই হবে আমায়, না হলে যে রাজ্যের সকলকে তুই মেরে ফেলবি ডাইনি। আয়নাটি হাতে তুলে নেওয়ার পর হঠাৎ হাত থেকে পড়ে ভেঙে যায় সেই আয়না, আর বিকট হাসি দিয়ে বেরিয়ে আসে সেই ডাইনি। এবার তোকে কে বাঁচাবে আমার হাত থেকে রূপমতি? কিন্তু তোকে মারার আগে আমি সকলকে মেরে ফেলবো। এই বলে ডাইনি সেখান থেকে বেরিয়ে যায়। মা, ও মা, তাড়াতাড়ি এসো, সর্বনাশ হয়ে গেছে মা। কি হয়েছে রূপমতি? এভাবে ডাকছিস কেন? রূপমতি তার মাকে সব খুলে বলে। তার মা শুনে কাঁদতে আরম্ভ করলো। এ কি হয়ে গেল? এবার কি হবে? মহারাজ, মহারাজ কোথায় আপনি? এখানে আসুন মহারাজ। কি হয়েছে রানী? এভাবে ডাকছো কেন? আর এভাবে কাঁদছোই বা কেন? মহারাজ সব কথা শুনলো এবং বলল, মা রূপমতি, যা হয়েছে তা নিয়তিতে লেখা ছিল। তুমি হয়তো ভুলে গিয়েছো, আগামী 2 দিন পরে তোমার 19 বছর পূর্ণ হবে। তোমার হাতে আর বেশি সময় নেই মা। এই 2 দিনেই তোমাকে যা করার করতে হবে। আমি এবার কি করব বাবা? এই 2 দিনে আমি কি করব আমাকে বলে দাও। ভয় পাস না মা, এই দুর্যোগ তোকেই কাটাতে হবে। ভাগ্যে তাই লেখা আছে, ওই ডাইনির নিধন তোকেই করতে হবে মা, তোকেই। আমার যে খুব ভয় করছে বাবা, আমি পারবো তো বাবা? তোকে পারতেই হবে, আমাদের জন্য আর আমাদের এই গোটা রাজ্যের জন্য। তোর ভাইকে হত্যা করেছে
ওই রক্তচোষা ডাইনি তোর ভাইয়ের হত্যার প্রতিশোধ তোকে নিতেই হবে। হ্যাঁ মা, তোর বাবা ঠিকই বলছে। ওই ডাইনি না জানি এখন কোন মায়ের কোল খালি করছে, না জানি এখন সে কার রক্ত খাচ্ছে। বেশ, আমি করব এই ডাইনির বধ। এবার আমাকে কি করতে হবে বাবা? তুই এখন বেরিয়ে পড় গুরুদেবের আশ্রমে, তার কাছেই তুই সব জানতে পারবি। হাতে তরোয়াল নিয়ে ঘোড়ার পিঠে রূপমতি বেরিয়ে পড়ে গুরুদেবের আশ্রমের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে দেখে গুরুদেব ধ্যানে বসেছেন। গুরুদেব প্রণাম। গুরুদেব। আরে মা রূপমতি, তুই এখানে? রূপমতির কাছ থেকে সব শুনল গুরুদেব। সব শুনে তিনি বললেন, তুই এখনই যা মৎস্যপের কাছে, সেখানে তুই পাবি সোনার জল আর রূপোর জল। তারপর সেই তোকে বাকি রাস্তা দেখিয়ে দেবে। তবে সাবধান, তোর হাতে এই মাত্র 2 দিন। এর মধ্যে যদি তুই এই ডাইনিকে মারতে না পারিস, তাহলে সে তোকে মেরে ফেলবে। আর তোকে মেরে ফেললে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে ওই ডাইনি। মৎস্যকে আমি কোথায় পাবো গুরুদেব? এখান থেকে 2 ক্রোশ পথ পাড়ি দেওয়ার পর এক ফুল বাগান পাবি। সেই বাগান পেরোনোর পর দেখতে পাবি এক মস্ত গুহা। সেই গুহার ভিতরেই মৎস্যপের বাস। সেই গুহার নীল সরোবরে মৎস্যপ থাকে। সেখানে গিয়ে তাকে ডেকে বলবি, আমি বিরাটনগরের রাজকন্যা। গুরুদেব আমাকে সোনার আর রূপোর জল নিতে পাঠিয়েছে ডাইনিকে মারার জন্য। সেই তোমাকে সোনার জল আর রূপোর জল দেবে। ঠিক আছে, এবার আমাকে আশীর্বাদ করুন গুরুদেব। সফল হও মা, সফল হও। রূপমতি সেখান থেকে বেরিয়ে গেল মৎস্যপের কাছে। গুরুদেবের কথা মতো সেই গুহার ভিতরে সরোবরের কাছে গিয়ে সে মৎস্যপকে ডাকতে আরম্ভ করলো। মৎস্যপ, কোথায় তুমি? দেখা দাও, আমাদের যে বড় বিপদ মৎস্যপ। এমন সময় সেই নীল সরোবরের পানির ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল বড় কচ্ছপ। কে তুমি? এখানে এসেছো কেন? আমাদের অনেক বিপদ। আমি রাজকন্যা রূপমতি। বিরাটনগরে আমাদের রাজত্ব। এক রক্তচোষা অভিশপ্ত ডাইনি এসে আমাদের সুখের রাজ্য শেষ করে ফেলছে। গুরুদেবের আদেশে আমি তোমার কাছে এসেছি। আমাকে সোনার আর রূপোর জল দাও। রূপমতি মৎস্যকে সব খুলে বলল। এরপর মৎস্য বলল, বেশ, আমি তোমাকে সোনা আর রূপোর জল দিচ্ছি। এই নাও সোনার জল, আর এই নাও রূপোর জল। এটা তুমি সেই মায়া আয়নায় ছিটিয়ে দেবে। তারপর সেখান থেকে তুমি মহাশক্তি পাবে। আর তখনই তুমি তোমার তরবারি দিয়ে ওই ডাইনিকে শেষ করতে পারবে। ঠিক আছে মৎস্য, আমি এখন যাই তবে। যাও, মঙ্গল হোক তোমার। মৎস্যকের কাছ থেকে সোনার বাটিতে সোনার জল আর রূপার বাটিতে রূপার জল নিয়ে রাজকুমারী ফিরে যায় গুরুদেবের কাছে। এসেছো মা, চলো এবার এই জল দিয়েই তুমি পাবে সেই অপরিসীম শক্তি। চলুন গুরুদেব, যেভাবেই হোক ওই ডাইনিকে শেষ করতেই হবে। হাতে আর মাত্র একটা দিন বাকি। চলো মা, চলো। গুরুদেব আর রাজকুমারী রূপমতি তাদের প্রাসাদে ফিরে গেল।
এসেছিস মা, এসেছিস তুই? তুই ঠিক আছিস তো মা? তোর কিছু হয়নি তো? না মা, ডাইনিকে না মারা পর্যন্ত আমার কিছুই হবে না, দেখো। এখনই আসল সময় মহারাজ। রাজকুমারীকে এখনই সোনার পাত্রে সোনার জল আর রূপার পাত্রে রূপার জল সেই ভাঙা আয়নায় ফেলতে হবে। তাহলেই তার মধ্যে থাকা সমস্ত শক্তি রাজকুমারীর মধ্যে চলে আসবে, আর সেই শক্তি দিয়েই লড়াই করতে হবে রক্তচোষা ডাইনির সাথে। বেশ, আমি সেই মায়া আয়না নিয়ে আসছি, যেটা থেকে সেই ডাইনি বের হয়ে গিয়েছিল। মহারাজ তার কক্ষে গেলেন আর সেই ভাঙা আয়নাটি নিয়ে আসলেন। এই নে মা, এই নে রূপমতি, এই সেই আয়না। এখনই এই আয়নাতে তোমার আনা সেই সোনার জল আর রূপোর জল ঢেলে দাও। ঠিক আছে গুরুদেব। রূপমতি সেই সোনার জল আর রূপার জল ভাঙা আয়নায় ফেলে দিল। তখনই সেই আয়নার ভিতরে থাকা সব অলৌকিক শক্তি রূপমতির ভিতর চলে এলো। এইবার তোমার মধ্যে সেই শক্তি এসেছে, যা অসাধারণ। এবার তুমি ছাদে গিয়ে সেই ডাইনিকে ডাকবে আর তার সাথে লড়াই করবে। এই নে মা, এটা আমার পূর্বপুরুষের তরবারি, এটা দিয়েই তুই আজ লড়াই করবি। এই নে মা, এটা আমার হীরার আংটি। এটা কোনো সাধারণ আংটি নয়। লড়াই করার সময় এই আংটিকে যখন বলবি সাহায্য করতে, তখন এই আংটি থেকে এক আলো বের হবে, আর সেই আলো যেখানে পড়বে সেই স্থানে আগুন ধরবে। ঠিক আছে মা, তোমরা আমায় আশীর্বাদ করো যেন আমি বিজয় লাভ করি। বিজয়ী হ মা, বিজয়ী হ। জয় লাভ কর মা। তুমি নিশ্চয় জয়লাভ করবে মা। সকলের আশীর্বাদ নিয়ে রাজকন্যা তাদের প্রাসাদের ছাদে গিয়ে সেই ডাইনিকে ডাকতে থাকে। এমন সময় ডাইনি প্রকট হয়। ডাইনি, এই রক্তচোষা ডাইনি, কোথায় তুই? সাহস থাকলে আমার সাথে এসে লড়াই কর। কিরে, তুই কি এবার আমার সাথে লড়াই করবি নাকি রে রূপমতি? তোর কি প্রাণের ভয় নেই? এবার তো তোর প্রাণ যাবে। তবে আয় আমার কাছে। ডাইনি আর রূপমতির যুদ্ধ চলে অনেক সময় ধরে। দিন যায়, রাত যায়, তাও দুজনেই সমানভাবে লড়াই চালায়। অনেকক্ষণ ধরে যুদ্ধ করে ক্লান্ত হয়ে যায় রূপমতি, কিন্তু তাও হার মানে না। হঠাৎ তার মনে পড়ে যায় তার মায়ের দেয়া আংটির কথা। সে আংটির কাছে সাহায্য চায়। হে আংটি, আমাকে সাহায্য করো, ওই দুষ্ট ডাইনিকে ধ্বংস করতে আমাকে সাহায্য করো। আংটি থেকে এরপর এক আলো গিয়ে পড়ে সেই ডাইনির ওপর, আর সাথে সাথে ডাইনির শরীরে আগুন জ্বলে ওঠে। ওরে বাবা রে, মরে গেলাম রে। এই আগুন নেভা জলদি, কাউকে ছাড়বো না, আগুন নেভা। নে এবার ডাইনি, তোর সময় শেষ। এই বলে সাথে সাথে রাজকুমারী সেই ডাইনির গলা কেটে আলাদা করে ফেললো শরীর থেকে, আর ডাইনি সেখানেই মারা যায়। তখন দূরে দাঁড়িয়ে থাকা মহারাজ, মহারানী আর গুরুদেব এগিয়ে আসলো। ধন্য, ধন্য তুমি আমার কন্যা। আমি জানতাম তুমি জয়লাভ করবে। কাছে আয় মা, আমার বুকে আয়। মহারাজ, এই বীর কন্যাই হবে এই রাজ্যের ভবিষ্যতের মহারানী। অবশ্যই গুরুদেব, আমার কন্যাই হবে এই রাজ্যের যোগ্য উত্তরসূরি। আজ আমি আমার কন্যাকে এই রাজ্যের যুবরানী ঘোষণা করলাম। এরই সাথে শেষ হলো রাজকুমারীর অভিশপ্ত আয়নার গল্প। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।